ক্লাস 12 তোমাদের জন্য মডেল সেটের প্রশ্ন 14 এর আলোচনা শুরু হচ্ছে। তোমরা আলোচনাগুলো দেখবে, পড়বে, যত দেখবে ততই কিন্তু মনে থাকবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তোমাদের সামনে 14 নম্বর যে এমসিকিউ মডেল সেট এর আলোচনা হচ্ছে, এটা কিন্তু রায় ও মার্টিনের বই থেকে নেওয়া। তোমাদের কাছে যদি এই বইটি থাকে তাহলে তোমরা মিলিয়ে দেখতে পারো, বা যাদের কাছে নেই তারা কিন্তু আলোচনাগুলো দেখে বুঝে নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে দেখি আমাদের প্রথম কোশ্চেন কি রয়েছে। নিম্নলিখিত কোন অর্থটি ঠান্ডা লড়াইয়ের অর্থ হিসাবে ভাবা যায় না? কোশ্চেনগুলো পরীক্ষাতে ভালো করে পড়বে আগে। ভাবা যায় না, এখানে যে অপশনগুলো রয়েছে, যুদ্ধহীন যুদ্ধ, মতাদর্শগত যুদ্ধ, গরম যুদ্ধ, এগুলো কিন্তু সবই ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এইখানে যে ডি এর অপশন রয়েছে প্রত্যক্ষ যুদ্ধ, এটা কিন্তু কোনোভাবেই ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। আমরা সবাই জানি ঠান্ডা লড়াই হয়েছিল দুটি রাষ্ট্রের মধ্যে, কিন্তু কোনো সময় সরাসরি যুদ্ধে তারা কিন্তু নামেনি। এই জন্য এই অপশনটি, ডি এর অপশনটি অ্যান্সার হবে। প্রত্যক্ষ যুদ্ধ বলতে সরাসরি যুদ্ধ, একে অপরের মুখামুখি যে যুদ্ধ, সেরকম যুদ্ধ কি হয়েছিল ঠান্ডা লড়াইয়ে? হয়নি। নিরাপদ দূরত্ব বজায় রেখে মতাদর্শ ভিত্তিক যুদ্ধ চালিয়ে যাওয়াকে কি বলা হয়? প্রক্সি ওয়ার। মানে যুদ্ধক্ষেত্রে উপস্থিত নেই, তবুও কিন্তু যুদ্ধ হয়ে চলছে। এরকম পরিস্থিতিগুলো যেমন কোরিয়ার যুদ্ধ, ভিয়েতনামের যুদ্ধ, এই যুদ্ধগুলোতে দুটি মতাদর্শ কাজে লেগেছিল, কিন্তু আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন কোনো সময় মুখামুখি যুদ্ধ করেনি। তারা যুদ্ধে উপস্থিত নেই, তবুও যুদ্ধ হয়েছিল। এটাকে বলছে তোমার প্রক্সি ওয়ার। মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ইউরোপের শূন্যস্থান পুনরুজ্জীবনের জন্য, অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য। মার্শাল ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব। তিনি 1947 সালের 5ই জুন ইউরোপের জন্য আর্থিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন, আর সেটাকেই মার্শাল পরিকল্পনা বলা হয়েছে। সামরিক দিক থেকে বিচার বিশ্লেষণ করে বর্তমান বিশ্বকে বলা হয় এক মেরুকেন্দ্রিক বিশ্ব। আগের সেটাও আলোচনা হয়েছে, কোশ্চেনটা ভালো করে দেখবে। সামরিক দিক থেকে নিম্নলিখিত কোন রাষ্ট্রটি কোনো জোটে যোগদান করেনি? ওই দেশটি নিরপেক্ষতার নীতি অনুসরণ করে চলছে। এই কোশ্চেনের অ্যান্সারটা হবে সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ড কিন্তু কোনোভাবেই তৃতীয় বিশ্বের দেশ নয়। জোট নিরপেক্ষতা গ্রহণ করেছিল তৃতীয় বিশ্বের দেশগুলি, কিন্তু এই সুইজারল্যান্ড এমন একটি জায়গা বা এমন একটি দেশ যে কিন্তু কোনো রকম ভাবেই কোনো তৃতীয় বিশ্বের দেশের জোট নিরপেক্ষতায়, সোভিয়েত রাশিয়ার সময়তন্ত্রে, আমেরিকা যুক্তরাষ্ট্রের পুঁজিবাদীতে বিশ্বাসী ছিল না বা কোনোভাবেই যুক্ত হয়নি। তাহলে অ্যান্সারটা মনে রাখবে সুইজারল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র আপাত দৃষ্টিতে এক মেরুকেন্দ্রিক বিশ্বের অধীশ্বর হয়ে উঠেছে বলে মনে হলেও বাস্তবে সমগ্র বিশ্ব শূন্যস্থান দিকে ধীরে ধীরে এগিয়ে চলছে। এটার অ্যান্সার হবে বহু মেরুকেন্দ্রিকতার। আমেরিকা যুক্তরাষ্ট্রের পাশাপাশি তৃতীয় বিশ্বের অনেক দেশ আছে যেগুলো কিন্তু আস্তে আস্তে করে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে বিশ্বে। সেই জন্য শুধু আমেরিকা যুক্তরাষ্ট্র নয়, অনেক রাষ্ট্রই আছে যে তার বিশ্ব রাজনীতিতে নিজেদের ছাপ রেখে যাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে যে বর্তমান বিশ্ব আস্তে আস্তে করে বহু মেরুতার দিকে অগ্রসর হচ্ছে। বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 সালে। এই বাদুং সম্মেলনের 10টি নীতি রয়েছে। এই নীতিগুলোকে একত্রে বলা হয় 10 প্রিন্সিপালস অব বাদুং। জোট নিরপেক্ষ আন্দোলনের
জনক হিসাবে পরিচিত কে বা চিহ্নিত করা হয় কাকে? জওহরলাল নেহরুকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়ে থাকে। আটলান্টিক সনদ ঘোষণা করা হয়েছিল কত সালে? 1941 সালের 9 আগস্ট। এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এই দুজনেই আটলান্টিক সনদ ঘোষণা করেছিলেন। যেখানে তারা এই ঘোষণাটি করেছিলেন সেটি একটি যুদ্ধজাহাজ। সেই যুদ্ধজাহাজটির নাম হচ্ছে প্রিন্স অফ ওয়েলস। এই আটলান্টিক সনদে 8টি নীতির ঘোষণা করা হয়েছিল। তাহলে আটলান্টিক সনদ ঘোষণা করা হয়েছিল কত সালে? 1941 সালের 9 আগস্ট। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা হল সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য। সনদের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? তাহলে তোমাদের কোশ্চেনটা ভালো করে পড়তে হবে এবং এখানে লেখা আছে দেখো অন্যতম উদ্দেশ্য। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য কত নম্বর ধারাতে লেখা রয়েছে? উদ্দেশ্য বা লক্ষ্য। সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য বা লক্ষ্য সনদের 1 নম্বর ধারাতে বর্ণনা করা রয়েছে। তাহলে এখানে অ্যান্সার হবে 1 নম্বর ধারাতে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হলো সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য। এটা সনদের 1 নম্বর ধারাতে লিপিবদ্ধ করা রয়েছে। এই উদ্দেশ্য এবং যে লক্ষ্যগুলো রয়েছে তার সংখ্যা 4টি এবং নীতি সনদের 2 নম্বর ধারাতে আলোচনা করা রয়েছে, যার সংখ্যা 7টি। শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাবটি গৃহীত হয়েছিল 1950 সালের। ডেট জানতে হবে তোমাদের। ডেটটা হচ্ছে 3 নভেম্বর। এই শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাবটি গ্রহণ করা হয়েছিল সাধারণ সভায়। আমরা সাধারণত জানি কি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধান করা নিরাপত্তা পরিষদের কাজ। নিরাপত্তা পরিষদের ভেটো সংক্রান্ত ক্ষমতা থাকার জন্য এই কাজটি অনেক সময় করতে পারে না। সেই জন্য সাধারণ সভা এই শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাবটি গ্রহণ করেছিল 1950 সালের 3রা নভেম্বর কোরিয়ার যুদ্ধকে কেন্দ্র করে। পরের কোয়েশ্চেন কি আছে দেখি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10টি। তাহলে স্থায়ী 5, অস্থায়ী 10। এই যে অস্থায়ী সদস্য সংখ্যা 10, এটা করা হয়েছে 1965 সালে। প্রথমে কিন্তু অস্থায়ী সদস্য সংখ্যা ছিল 6। 1965 সালের পরে 4 জন বাড়িয়ে মানে বর্তমানে অস্থায়ী সদস্য সংখ্যা 10 করা হয়েছে। পরে একটা বিবৃতি দেওয়া আছে, বিবৃতি 1 এবং বিবৃতি 2। মহাসচিব হলেন সচিবালয়ের প্রধান পরিচালক, এটা ঠিক। বিবৃতি 2তে আছে মহাসচিবের কার্যকালের মেয়াদ 10 বছর, এটা ভুল। মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর। তবে মহাসচিব পুনরায় নির্বাচিত হতে পারেন পরবর্তী মেয়াদের জন্য। তাহলে দুটোই ঠিক। তাহলে কোন অ্যান্সারটা হবে? অপশন সি, 1 সত্য কিন্তু 2 মিথ্যা। 1965 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের পর্যবেক্ষক দল প্রেরিত হয়েছিল কোথায়? ভারত ও পাকিস্তানে। কি কারণে? 1965 সালে সীমান্তকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। কার সীমান্ত কতটা এই নিয়ে 1965 সালে যুদ্ধ হয় ভারত পাকিস্তানের মধ্যে। এই যুদ্ধটাকে নিবারণ করার জন্য বা সীমান্তকে নির্দিষ্ট করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ একটা পর্যবেক্ষক দল প্রেরণ করে ভারত এবং পাকিস্তানে। কত সালে সেটা? 1965 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর বা সদর কার্যালয় শূন্যস্থান অবস্থিত। মানে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। পরে আরেকটা বিবৃতি দেওয়া আছে, বিবৃতি 1 এবং বিবৃতি 2। 1944 সালে ব্রিটেন উড সম্মেলনে আন্তর্জাতিক অর্থভাণ্ডার প্রতিষ্ঠার কথা বলা হয়, এটা ঠিক। বিবৃতি 2তে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বিধ্বস্ত
অর্থনীতির পুনর্গঠনের প্রয়োজন ছিল, এটাও ঠিক। তাহলে কোন অপশনটা অ্যান্সার হতে পারে? অপশন সি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। অপ্রথাগত নিরাপত্তা দৃষ্টি নিবন্ধ করে শূন্যস্থান উপর। অপ্রথাগত নিরাপত্তার মধ্যে যেসব নিরাপত্তাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এখানে একটি রয়েছে যার নাম হচ্ছে মানব নিরাপত্তা। এই মানব নিরাপত্তার উপর অপ্রথাগত নিরাপত্তাটি বিশেষভাবে গুরুত্ব আরোপ করে বা বিশেষভাবে গুরুত্ব দেয়। মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য কি? মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা। ব্যক্তির যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে সমস্ত নিরাপত্তাগুলো পাওয়ার কথা, সেই সব নিরাপত্তাগুলোকেই মানব নিরাপত্তা বলা হয়। আর এটাই ব্যক্তিগত নিরাপত্তাটাকেই মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হিসাবে ধরা হয়। সমসাময়িক বিশ্বে রাজনৈতিক সন্ত্রাসবাদ ঘটানো হয়ে থাকে যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্যটা কি? রাজনৈতিক ক্ষমতা দখল। কিভাবে একটা সরকার ক্ষমতাতে আসবে তার জন্য আগে রাজনৈতিক সন্ত্রাসবাদ ঘটানো হতে পারে। এইটা কিন্তু সমসাময়িক, মানে এখনকার দিনের একটা ট্রেন্ড হয়ে গেছে। রাজনৈতিক ইতিহাস খুলে দেখবে, পড়বে, জানবে, তাহলেই বুঝতে পারবে কিভাবে একটা সরকার রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য সন্ত্রাসের সৃষ্টি করে। অভিপ্রায়ন বলতে বোঝায়, অভিপ্রায়ন বলতে অভিবাসন বলতে কি বুঝিয়েছে? অভিবাসন বলতে বলা হয় কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় নিজের উন্নতির জন্য অন্য দেশে বা দেশের অভ্যন্তরে অন্য স্থানে চলে যায়, তাকে বলা হবে তোমার অভিবাসন। তাহলে কোনো উচ্চশিক্ষিত ছেলে মেয়ে যারা ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো চাকুরি লাভের জন্য তারা কি করছে? নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাচ্ছে, মানে উন্নত দেশে চলে যাচ্ছে। বা এমনও দেখা যেতে পারে ভারতবর্ষের অভ্যন্তরে, মানে একটা দেশের অভ্যন্তরে একটা স্থান থেকে অন্য স্থানে নিজের ইচ্ছাতে চলে যাচ্ছে, তাকে বলা হবে তোমার অভিপ্রায়ন বা অভিবাসন। এর থেকে কিন্তু উদ্বাস্তু যেটা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বিবৃতি এতে দরিদ্র দেশ আরো বেশি দরিদ্র হচ্ছে, এটা ঠিক। কারণে আছে, সেই দেশ বেশি দরিদ্র যে দেশ অর্থনৈতিক দিক থেকে দুর্বল এবং জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। তাহলে যেখানে জনসংখ্যা বেশি থাকবে সেখানে কিন্তু সম্পদের সংকট দেখা দেবে, এটা কিন্তু ঠিক, কারণও ঠিক। তাহলে কোন অ্যান্সারটা হবে? অপশন এ, এ ও আর উভয়েই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। মানে জনসংখ্যা যে দেশে যত বেশি বৃদ্ধি পাবে সেই দেশ আরো বেশি আস্তে আস্তে করে দরিদ্র হয়ে পড়বে। তাহলে অপশন এ এর অ্যান্সার। নিম্নলিখিত কোন রোগগুলি মহামারীর রূপ ধারণ করতে পারে? এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। HIV, এডস, ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলো সবই কিন্তু পরবর্তীকালে মহামারীর রূপ ধারণ করতে পারে। তবে আলোচনা প্রসঙ্গে একবার আলোচিত হয়েছিল যে HIV, এডস এটা কিন্তু আস্তে আস্তে করে মহামারীর রূপ ধারণ করছে। কোন কোন বিষয়গুলি পরিবেশগতভাবে বিশ্ব নিরাপত্তাকে বিঘ্নিত করছে? তাহলে কোশ্চেনটা ভালো করে দেখবে। পরিবেশগত, তাহলে যে অপশানগুলো আছে তার মধ্যে পরিবেশগত বিষয়টা কোথায় রয়েছে, কোন অপশানে রয়েছে? অপশান এ, বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কৃষিক্ষেত্রে উৎপাদন কমে যাওয়া এবং স্বাস্থ্যের ক্ষতি, এগুলোই কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফলে সংগঠিত হচ্ছে। সেই দিকে আমাদের নজর রাখতে হবে। মানে যে সমস্ত গ্রিনহাউস গ্যাস উৎপাদন হচ্ছে সেই উৎপাদনের মাত্রাটা কমাতে হবে। এই বিশ্ব উষ্ণায়নের জন্য কিন্তু গ্রিনহাউস গ্যাস অনেকভাবে দায়ী। রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাস হয়েছিল? রাজ্য পুনর্গঠন আইন পাস হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। জাতি গঠনের সময় ভারতকে কটি প্রধান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল? এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটা কিন্তু
অ্যান্সার বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে, কোনো জায়গাতে 4টি, কোনো জায়গাতে 3টি, কোনো জায়গাতে 5টি। তবে এই বইটা যারা ফলো করছো, এই বইয়ে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা 2 দেওয়া আছে, কিন্তু কোনোভাবেই 2 হবে না। অন্যান্য বইয়ে নিমাই প্রামাণিক, দেবব্রত সিংহ, এই সমস্ত যে বই আছে সেই বইয়ে কোনো বইয়ে 3টি, কোনো বইয়ে 5টি অ্যান্সার করে দেওয়া আছে। তবে তোমরা মূলত 3টি জানবে। তাহলে সেই 3টি কি কি? ঐক্যবদ্ধ জাতি গঠনে চ্যালেঞ্জ, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জ, এবং 3 নম্বরে আছে সমগ্র সমাজের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার চ্যালেঞ্জ। এই 3টে কিন্তু মূল প্রধান চ্যালেঞ্জ জাতি গঠনের ক্ষেত্রে। কিন্তু এছাড়াও যে 2টি রয়েছে সেগুলো হচ্ছে অর্থনৈতিক সংকট এবং উদ্বাস্তু সমস্যা। এই জন্য বললাম 5টিও হতে পারে। তবে এরকম কোশ্চেন যদি পরীক্ষাতে পড়ে তো অবশ্যই করে আসবে, এর কিন্তু নাম্বার পাবে। এগুলো হচ্ছে কনফিউজিং কোশ্চেন, এর নাম্বার দেওয়া হয়ে থাকে। তাহলে এর অ্যান্সার 3টি। মণিপুরে গণভোটের ব্যবস্থা করা হয় কত সালে? মণিপুরে গণভোটের ব্যবস্থা করা হয় 1948 খ্রিস্টাব্দে। মণিপুরে 1948 সালে যে মহারাজ ছিলেন বোধচন্দ্র সিং, তিনি প্রথম গণভোটের ব্যবস্থা করেন। অবশেষে 1949 সালে মণিপুর ভারতের অন্তর্ভুক্ত হয়। এই গণভোটের যে ব্যাপারটা এখানে আলোচনা হচ্ছে, এই দিক থেকে দেখলে ভারতে কিন্তু প্রথম সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার হয়েছিল এই মণিপুরে। এটা একটা এক্সট্রা আলোচনা। আমরা জানি কি সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার কবে শুরু হয়েছিল ভারতবর্ষে? 1951 সালে প্রথম নির্বাচনে। কিন্তু মণিপুরের গণভোট যদি দেখতে হয় তাহলে কিন্তু এখানেই প্রথম সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের প্রয়োগ করা হয়েছিল। বিশালন্ধ্র আন্দোলনের দাবি ছিল কি? তেলেগু ভাষাভাষী অঞ্চলগুলিকে মাদ্রাজ প্রদেশ থেকে আলাদা করা। তাহলে ভাষাগত কারণেই কিন্তু বিশালন্ধ্র যে দেশটি সেটা বিভক্ত হয়েছিল। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, মাদ্রাজ এমন সমস্ত অনেক রাজ্য আলাদা হয়ে গিয়েছিল এই ভাষাগত কারণের জন্য। তাহলে বিশালন্ধ্র আন্দোলনের দাবিটা ছিল ভাষাগত একটি আন্দোলন, যেখানে মাদ্রাজ প্রদেশ থেকে তেলেগু ভাষাভাষীদের জন্য পৃথক রাজ্য গঠনের কথা বলা হয়েছিল। পৃথক নাগাল্যান্ড রাজ্যের সৃষ্টি হয় কত সালে? পৃথক নাগাল্যান্ড রাজ্যের সৃষ্টি হয় 1963 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবে, নাগাল্যান্ড রাজ্যটা কিন্তু ভারতবর্ষের 16তম রাজ্য। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? রাজনৈতিক দল। যেখানে রাজনৈতিক দল রয়েছে সেখানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র রয়েছে। প্রতিনিধি বলতে জনগণ তো আর নিজের শাসন করতে পারে না, তারা কি করে? প্রতিনিধি নির্বাচন করে। আর এটা সম্ভব হয়ে থাকে একমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। এখানে জনগণরা প্রতিনিধি নির্বাচন করার মধ্য দিয়ে নিজেদের শাসন করে থাকে। তাহলে তার জন্য প্রয়োজন কি? রাজনৈতিক দলের। যে রাজনৈতিক দলটি ভালো লাগবে জনগণের, সেই দলের প্রতিনিধি সরকার গঠন করবে এবং জনগণের শাসন করবে। মতাদর্শগত রাজনৈতিক দলের আসল কথা হলো সরকারি ক্ষমতা দখল। এটা ঠিক এবং ভালো কথা। মতাদর্শ নয়। আলোচনা প্রসঙ্গে একবার বলেছিলাম প্রতিটি রাজনৈতিক দলের একটি করে মতাদর্শ রয়েছে। তো মতাদর্শ তো দূরের কথা, রাজনৈতিক দল যখন তৈরি হয়ে যায় তখন তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় সরকারি ক্ষমতা তারা কিভাবে দখল করবে। আর এইটি বলেছেন ম্যাক্স ওয়েবার। পরে একটি শূন্যস্থান রয়েছে। রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হল সরকারকে শূন্যস্থান ও দলীয় নীতিসমূহকে শূন্যস্থান করা। তাহলে দুটো শূন্যস্থান আছে, এখানে কোন অ্যান্সারটি হবে? সরকারকে নিয়ন্ত্রণ করা ও দলীয় নীতিসমূহকে বাস্তবায়ন করা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কার্যাবলী।
ভারতে প্রথম আঞ্চলিক দল কোনটি, বা ভারতে প্রথম আঞ্চলিক দলের নাম কি? ডিএমকে, দ্রাবিড় মুন্নাত্রা কাজাকাম, যেটা গঠন করা হয়েছিল 1949 সালে ভাষার ভিত্তিতে। তাহলে ভাষার ভিত্তিতে প্রথম ভারতের আঞ্চলিক দল ডিএমকে। নিম্নলিখিত দেশগুলিকে কিরূপ দলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে? দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে, ভারত, জাপান, ইটালি, ফ্রান্স, এই সমস্ত দেশেই কিরূপ দলীয় ব্যবস্থা রয়েছে? শুধুমাত্র একটা দেখলেই বোঝা যাবে ভারত। ভারতে কেমন দলীয় ব্যবস্থা রয়েছে? বহুদলীয় ব্যবস্থা রয়েছে। তাহলে জিজ্ঞাসা চিহ্নের কাছে কি হবে? বহুদলীয় ব্যবস্থা। মানে ভারত, জাপান, ফ্রান্স, ইটালি, এই সমস্ত দেশে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের জন্য রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। ওয়াশিংটন শহরে গিয়ে মোদি ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাৎকারে তাকে আলিঙ্গন করেন, যা পরবর্তীকালে ওয়াই কথাটি সাংবাদিকদের কাছে জনপ্রিয় হয়। তাহলে ওয়াই শব্দটা কোনটা? ওয়াই শব্দটি হচ্ছে আলিঙ্গন কূটনীতি। মানে মোদি এবং ট্রাম্প একে অপরের সঙ্গে আলিঙ্গন করেছিলেন, সেটাকে সাংবাদিকরা জনপ্রিয় করার জন্য এই আলিঙ্গন কূটনীতি শব্দটি ব্যবহার করেছেন। পরে কোয়েশ্চেনটা ভালো করে দেখবে। ভারত মালদ্বীপের সঙ্গে সংগঠিত ঘটনাগুলি সঠিক ক্রমটি হল। তাহলে এখানে কয়েকটা অপারেশনের কথা উল্লেখ করা রয়েছে। সেই অপারেশনগুলো কত সালে হয়েছিল সেটা জানতে পারলেই আমরা কিন্তু এই ঘটনার ক্রমগুলি সাজাতে পারব। তাহলে অপারেশন সঞ্জীবনী কত সালে হয়েছিল? অপারেশন সঞ্জীবনী 2020। তারপরে রয়েছে অপারেশন নীর 2014 সাল। তারপরে আছে যৌথ সামরিক মহড়া অ্যাকোভেরিন, এটা সংগঠিত হয়েছিল 2009 সালে। তারপরে রয়েছে অপারেশন ক্যাকটাস, এটা ভারত মালদ্বীপের সঙ্গে সংগঠিত হয়েছিল 1988 সালে। তাহলে তোমরা একটু খাতা কলমে সালগুলো একটু নোট করে নেবে, দেওয়ার পর দেখবে কোন অপশনটা হতে পারে। সাল অনুযায়ী কিন্তু আমরা আলোচনা করলাম। দেখো সাল অনুযায়ী আলোচনা করার পরে আমরা জানতে পারলাম যে অপারেশন ক্যাকটাস প্রথমে হয়েছিল, মানে 1988 সাল। যৌথ সামরিক মহড়া অ্যাকোভেরিন, এটা হয়েছিল 2009 সালে। অপারেশন নীর 2014 সাল এবং অপারেশন সঞ্জীবনী 2020 সাল। এই অপারেশন সঞ্জীবনীটা হচ্ছে করোনাকালে মালদ্বীপে ওষুধপত্র পৌঁছানোর জন্য ভারত সরকার এই অপারেশন গ্রহণ করেছিল। আর অপারেশন নীর ছিল মালদ্বীপে শুদ্ধ পানীয় জলের অভাবের কারণে ভারত সরকার ওইখানে জল পাঠিয়েছিল, পানীয় জল, সেটা হচ্ছে অপারেশন নীর। তাহলে এইভাবে তোমরা কিন্তু সালগুলো ভালো করে জানবে, জানার পর ঘটনার ক্রমগুলি সাজাবে। তারপর একটি স্তম্ভ রয়েছে, স্তম্ভটাকে মিলাতে হবে স্তম্ভ কয়ের সঙ্গে স্তম্ভ খ। স্তম্ভ কয়ে আছে পোখরান 1, পোখরান 2। পোখরান 1-এ মোট পরীক্ষা, পোখরান 2-এ মোট পরীক্ষা। স্তম্ভ খতে আছে 5টি, একটি 11 থেকে 13 মে 1998 খ্রিস্টাব্দ আর 1974, এই অপশানগুলো রয়েছে। দেখো তাহলে পোখরান 1 কত সালে হয়েছিল? 1974 খ্রিস্টাব্দে। তারপর আছে পোখরান 2 কত সালে হয়েছিল? 1998 খ্রিস্টাব্দে, 11 মে থেকে 13 মে পর্যন্ত। এইবারে রয়েছে পোখরান 1-এ মোট পরীক্ষার সংখ্যা কয়টি? মানে কোটা পারমাণবিক বোমাকে পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছিল? একটি। আর পোখরান 2-তে বোমা ফাটানো হয়েছিল বা পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেটা হচ্ছে 5টি। তাহলে 1D, 2C, 3B, 4A, এইভাবে তোমাদের দেখতে হবে। এই অপশানটা কোথায় আছে আমাদেরকে খুঁজে বার করতে হবে। এই যে কোশ্চেনটি, এর অ্যান্সার হবে বি এর দাগেরটি। তোমরা কিন্তু মিলিয়ে দেখবে। ভারত মার্কিন অসামরিক পারমাণবিক চুক্তি, যা 123 চুক্তি নামে পরিচিত, কবে স্বাক্ষরিত হয়েছিল? 2007 সালে। তবে এই কোশ্চেনটা অনেক কনফিউজিং কোশ্চেন,
তোমাদের মধ্যে থেকে কেউ বলেছিলে এই কোশ্চেনটার অ্যান্সার 2008 সাল হবে, কিন্তু এখানে দেখো অপশানে কিন্তু 2008 সাল বলে কোনো অপশান নেই। তবে তোমরা এটা করবে, যেখানে 2008 সাল অপশান থাকবে সেখানে 2008 সাল অপশানে দাগ মারবে, আর যদি 2008 সাল থাকে তাহলে আর 2007 সালে দাগ মেরে কোনো লাভ নেই। তবে 2007 সাল যেখানে থাকবে এবং যেখানে 2008 সাল থাকবে না সেখানে সমস্যায় পড়ার কিছুই নেই, সেখানে 2007 সাল অবশ্যই অ্যান্সার হবে। ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জর্জ বুশ, এই দুজনের মিলে এই 1-2-3 চুক্তিটা স্বাক্ষরিত করেছিলেন, যেটা 2007 সালে প্রস্তাব আকারে ভারতবর্ষে আসে। কিন্তু 2008 সালের 10ই অক্টোবর দুই দেশের মধ্যে 1-2-3 পারমাণবিক অসামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, বুঝতে পারলে এই কোশ্চেনটি অনেক সেটে আলোচনা করা হয়ে আসছে 2007 সাল হিসাবে। রাশিয়া ভারতকে কবে সাহায্য করেছিল যার ফলে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক মধুর হয়? 1971 খ্রিস্টাব্দে। তাহলে 1971 সালে কি এমন ঘটনা ঘটে গিয়েছিল যে রাশিয়া ভারতকে সাহায্য করেছিল? ভালো করে মনে করে দেখো, এই সময় 1971 সালে ভারত বাংলাদেশ গঠনের জন্য সাহায্য করেছিল। এই সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধ আন্দোলন হয়েছিল। মুক্তিযুদ্ধ আন্দোলনে বাংলাদেশকে ভারত সাহায্য করেছিল এবং ভারতকে সাহায্য করেছিল রাশিয়া। এই জন্য ভারতের সঙ্গে রাশিয়ার একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছে। কোন নীতির ভিত্তিতে ভারত মূলত চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল? পঞ্চশীল নীতি। এই পঞ্চশীল নীতি সম্পর্কে আমাদের আগের পাঠগুলোতে, আগের সেটগুলোতে আলোচনা হয়েছে। ভারত কোন বৈষয়িক পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে? পিটিবিটি। এই পিটিবিটি চুক্তিটা কবে হয়েছিল সেটা তোমাদের কাছে কোশ্চেন, কমেন্টে অবশ্যই জানাবে। এই পিটিবিটি সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা হয়েছে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।